মায়াবতীর ভাই রামু পুষ্টিহীনতার কারণে শর্ট ছিল। আসলে বন্ধুরা, তোমরা হয়তো জানো, একটা ছেলে ছোটবেলায় সে যদি তার মাকে হারায় তবে সে পুষ্টিহীনতায় ভোগে। সেটা ছেলে হোক আর মেয়ে হোক না কেন, সবার ক্ষেত্রেই এটা হওয়া স্বাভাবিক। এটা প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে। যাই হোক, মায়াবতীর ভাই রামু এর জন্যই শর্ট হয়ে গিয়েছিল। মায়াবতী কাজ করে হলেও ওকে বড় করে তুলতে চেয়েছিল, কিন্তু হাজারো টোকাই ছেলেদের ভিতরে সে কি একা মানুষ হতে পারে? অনেক কষ্ট করেও মায়াবতী ব্যর্থ হয়ে গেল, সুতরাং সে এজন্য আর কাজ করে না। সাধারণত দেখা যায় একটা বাসায় 3 বেলা রান্না করলে তাদের দুজনের 3 বেলার দুমুঠো খাবার জুটে যায়। এভাবেই চলে গেল কিছু বছর। তারপর যখন মায়াবতী একটু বড় হতে শুরু করলো, তখন তার সৌন্দর্য অনেক যুবক ছেলে তার রূপের পাগল হয়ে প্রেমের প্রস্তাব দিতে থাকে। সেই প্রেমে রাজি না হওয়ায় পঞ্চায়েত প্রধানের ছেলে মায়াবতীকে অ্যাসিড মারার হুমকি দেয়। তারা 2 ভাই বোন ছিল তখন তাদের মামা বাড়িতে। তখন মামারা তাদের কলকাতা শহরে পাঠিয়ে দিল, কিন্তু একই কারণে কলকাতায়ও তারা টিকতে পারল না। হায়রে দুনিয়া! তারপর এক পুলিশের আশ্রয়ে ওরা থাকতে লাগলো। আসলে বন্ধুরা, এই পুলিশ লোকটাই হলাম আমি। সেখানে আমার শর্ত ছিল, আমি মায়াবতীকে আমার বাড়ির কাজ করার জন্য রাখলাম, কিন্তু তার ভাইকে রাখতে পারলাম না। ওকে একটা এতিমখানাতে রেখে দিলাম। সেখানে প্রতি সপ্তাহে একদিন করে মায়াবতী গিয়ে ওকে দেখে আসতো। এভাবে 2 বছর কেটে গেল। মায়াবতীর বয়স হয়ে গেল। সে রূপচর্চা করে না, তবুও মায়াবতী যেন চাঁদের মতো সুন্দরী। এজন্য কোথাও স্থায়ীভাবে আশ্রয় হয় না তাদের 2 ভাই বোনের। এবার মায়াবতীর শারীরিক পরিচয়টা একটু দেয়া যাক। মায়াবতী ছিল উজ্জ্বল ফর্সা। আমার বউ মায়াবতীকে বলতো, তোকে দেখলে যে কোনো পুরুষের লালা নিঃসরণ হবে। এত সুন্দর হয়ে তুই কেন গরিবের ঘরে জন্ম নিলি? নয়তো তোকে কোনো এমপি মন্ত্রী বিয়ে করতো। আমার বউয়ের মুখে এসব কথা শুনে মায়াবতীর লজ্জায় লাল হয়ে যেত। তার শারীরিক গঠন খুবই আকর্ষণীয়। গলায় ছিল 3টা ভাঁজ, যেটা সবারই দৃষ্টি আকর্ষণ করে। আর তার দাঁত ছিল উঁচু নিচু, যার কারণে তার হাসিটা খুব সুন্দর ছিল। এই দাঁতের কারণে ছোটবেলায় নাকি তার মায়ের কত বেতের বাড়ি খেয়েছে তার কোনো হিসাব নেই। অথচ সেই দাঁতই এখন মায়াবতীর অলংকার। হাসির মধ্যে শিল্প আছে। দেহটা শৈল্পিক সৃষ্টি। বুক ছিল ঢৌলো, তার দেহের তুলনায় একটু বড় ছিল। বোঝা যাচ্ছিল এখন পর্যন্ত তার দেহটায় কারোর ছোঁয়া লাগেনি। কিন্তু আমার বউ মায়াবতীকে বলতো, এখন পর্যন্ত কতজনের সাথে শুয়েছিস বলতো? আমার বউ অবশ্য এসব হেসে হেসে বলতো, তাই মন খারাপের কোনো কারণ ছিল না। মায়াবতীকে এভাবে বলাতে সে আরো হেসে উঠত। তারপর আমার বউ বলল, এভাবে আমার সামনে হাসছিস ঠিক আছে, কিন্তু আমার স্বামীর সামনে, অর্থাৎ তোর ভাইয়ের সামনে এভাবে হাসবি না বলে দিলাম। মায়াবতী বলল, ঠিক আছে ভাবি, আমি মুসলিম। তাই মায়াবতী আমার বউকে ভাবি আর আমাকে ভাইয়া বলে ডাকতো। সঙ্গত কারণেই 2 বছর টিকে থাকতে পেরেছে মায়াবতী। তারপর শারীরিক ব্যাকরণ তাকে বোঝাতে শুরু করলো আমার বউ, আর বলতো ব্যাকরণ সম্মত মেয়েদের বডির স্ট্রাকচার নাকি 36, 25, 32। মায়াবতী এসব শুনে আর হাসে, তারপর আফসোস করে, বলে, ইস, কেন যে বড় লোকের মাইয়া হইলাম না। সবই কপাল লাগে ভাবি, কপাল। আপনাদের আশ্রয় থেকে যে দুমুঠো খেতে পারছি এবং আপনি দিচ্ছেন, এটা কম কিসের? আমার বউ মায়াবতীকে বলল, তোকে আমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দেব। একথা শোনার পর লজ্জায় মায়াবতী ঘরের মধ্যে গিয়ে মুখ লুকানোর চেষ্টা করলো। একদিন দুপুরবেলা মায়াবতী গোসল করতে যাবে বাথরুমে। এমন সময় সাধারণ তার বুকে ওড়না থাকে না। ঠিক সেই সময় আমি বাসায় চলে আসছি। ওকে দেখে হা মেলে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মায়াবতী ও কেন জানি ওখানে দাঁড়িয়েছিল। লজ্জায় না কি কারণে সেটা ঠিক বলতে পারলাম না। মায়াবতী হতভম্ব হয়ে গেছে, সে কি করবে, বাথরুমে যাবে নাকি রুমে ফিরে যাবে। অবশেষে আমি নিজেই রুমে চলে গেলাম, আর মায়াবতী বাথরুমে গিয়ে ঢুকলো। মায়াবতী গোসল করে বের হওয়ার পর আমি গোসল করতে ঢুকলাম, কিন্তু দেখি মায়াবতী তার সব কাপড় নেয়নি। সে কি করবে ভাবতে পারছিল না। তারপর দরজাতে টকটক শব্দ করলো। আমি দরজা খুললাম। মায়াবতী ভিতরে ঢুকে পোশাকগুলো নিয়ে আমার বডিটা দেখলো।
আমার বডিটা সালমান খানের মতো। তারপর মায়াবতী লজ্জা পেয়ে দিল দৌড়। সেদিনের পর মায়াবতী আর আমার সামনে আসে না। আমি বাসায় আসলেই মায়াবতীর রুম থেকে বের হয় না। সাধারণত আমি বাসায় রাতে আসলে মায়াবতী আমাকে খাবার দিত, কিন্তু সেদিন মায়াবতী এলো না। আমি সে কারণে আমার বউকে ডাক দিয়ে খাবার খেলাম। পরের দিন মায়াবতী আমার বউকে বলল, ভাবি আমি ঘুমিয়ে গেছি, তাই বুঝতে পারিনি ভাইয়া কখন আসছে। আমার বউ বলল, ঠিক আছে সমস্যা নেই, এরকম একদিন হতেই পারে, জানিসই তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, তাই একটু খেয়াল রাখিস কেমন। মায়াবতী বলল, ঠিক আছে ভাবি। পরের দিন যা হলো তা বর্ণনা করার মতো নয়। সেটা হলো, পরের দিন আমার বউ ঘুমিয়ে পড়েছে। আমি রাতে বাসায় এসে পোশাক চেঞ্জ করে ডিরেক্ট মায়াবতীর রুমে চলে যাই আর বললাম, মায়াবতী আজকে তোর রুমে বসে খাবো, তুই এখানে খাবারটা নিয়ে আয়, বহুদিন তোর সাথে তো কথা হয় না। তারপর ও খাবার দিল। আমি খাবার শেষ করে তার ভাই রামু সম্পর্কে জিজ্ঞেস করলাম। মায়াবতী বলল, ভাইয়া কালকে দেখে আসলাম, ও ভালোই আছে, সবই আপনার দয়া ভাইয়া। তারপর আমি বললাম, তোকে তো আমার খুব ভালো লাগে রে, তোর মতো সৎ সরল মেয়ে আমি দেখিনি, তোর ফিগার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, তোর এই জিনিস কারোর সামনে কখনো ওপেন করেছিলি? তোর জিনিসগুলো এত সুন্দর কেন, কাছে আসবি একটু? তারপরও না করতে পারলো না, ওখানে দাঁড়িয়ে রইল। তারপর মায়াবতীর নীরবতা দেখে আমি ওকে জড়িয়ে ধরলাম। তারপর ওকে কিস করতে শুরু করলাম। কিস করার পর ওর বুকে হাত দিলাম। তারপর দেখলাম ও যেন কেমন করে উঠল, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা, তোমরা দয়া করে বুঝে নিও। তারপর আমি ওকে জড়িয়ে ধরে বাঘের মতো খুবলে খুবলে খাইতে লাগলাম। তারপর যা হওয়ার তাই হলো। পরের দিন ব্যথায় মায়াবতী একটু দেরিতে ঘুম থেকে উঠে দেখে আমি গোসল করে বের হয়ে চলে গেছি। তারপর আমি আমার বউকে ঘন ঘন বাপের বাড়িতে পাঠিয়ে দিতাম আর ওকে রাতে এবং দুপুরে লাগাতাম। মায়াবতীরও খুব ভালো লাগতো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাও।